একটা সাসপেন্স ওয়েব সিরিজ আনকাহি আনসুনি সেশন 2 শুরু করা হয়েছিল। সেশন 1 বা পার্ট 1টা যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলটি একবার ভিজিট করে দেখে এসো। কথা দিচ্ছি ভালো লাগতে বাধ্য। যারা এই সেশনের পার্ট 1টা দেখোনি তাদের জন্য ছোট্ট করে একবার বলে দিন। ঝাঁকি অঞ্চলের হাইওয়েতে হঠাৎ করে কিছু খুন হতে থাকে। এক লাল লেহেঙ্গা পরা আত্মা এইসব খুনগুলো নাকি একের পর এক করে চলেছে, যাকে অঞ্চলবাসী বলে থাকে হাইওয়ে ওয়ালি দুলহান। উমেশ এবং তার টিম এই খুনি রহস্যের উদ্ঘাটন করার জন্য কাজে লেগে পড়ে। এবার চলুন দেখে নেওয়া যাক এই পার্টে তাদের কাজ ঠিক কত দূরে এগোলো। একদম শুরুর দৃশ্যে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট স্পটে পুলিশের জিপে করে লাট্টু লুকিয়ে চলে এসেছে এবং মাধুরী এসে উপস্থিত হয়। অফিসার জিজ্ঞাসাবাদ চালিয়ে যায়। কেউ বলে খুনিটি লাল রঙের লেহেঙ্গা পরেছিল, তো কেউ আবার বলে সে অনেক লম্বা ছিল আর চিঁচিয়ে চেঁচিয়ে কান্না করছিল। তখন বলরাম উমেশকে জানায় এই হাইওয়েওয়ালি দুলহানকে কেন্দ্র করে নাকি কিছু জায়গা করে উঠেছে, যেখানে গিয়ে পুজো দিলে নাকি ওই খুনি দুলহানের প্রকোপ থেকে বাঁচা যায়। বলরামজি উমেশ আর মাধুরীকে সেখানে নিয়ে যায় আর এক পুরোহিতের সাথে পরিচয় করিয়ে দেয়। তিনি উমেশকে বিভিন্ন বিভ্রান্তিকর অলৌকিক কথা শোনাতে থাকে। উমেশের কাছে সেসবই নিছক গল্প মনে হয়েছে এবং সে কিছুই বিশ্বাস করেনি। এরপর সত্যতা খোঁজার জন্য চলে যায় তারা মর্গে, অর্থাৎ যেখানে মৃত মহিলাটির পোস্টমর্টেম করা হয়েছে, কিন্তু সেখানেও এমন কোনো জরুরি তথ্য পাওয়া গেল না। উমেশ তখন মাধুরীকে দায়িত্ব দেয় যাতে সে সম্প্রতি এই দুর্ঘটনায় মৃত চন্দ্র অর্থাৎ প্রথম ড্রাইভারটি এবং শিলা অর্থাৎ গলায় চাকু চালানো মহিলাটির সম্পূর্ণ ইতিহাস যাতে উমেশকে দেওয়া হয়, এবং বলরামকে দায়িত্ব দেয় যাতে সে হাইওয়েতে ঘটা এরকম সবকটা কেসের ফাইল তার কাছে এনে জমা করে। ফাইলপত্র ঘেটে তো উমেশ বেজায় চটে যায়, কারণ একটা ফাইলেও কিছু কাজের জিনিস লেখা ছিল না এবং পূর্বে কোনো কেস ঠিকভাবে তদন্ত করা হয়নি। যাই হোক, এবার পুলিশ স্টেশনের সবাই লেগে পড়ে হাইওয়েতে আগে ঘটে যাওয়া প্রত্যেকটি অস্বাভাবিক মৃত্যুর রিপোর্টগুলি খতিয়ে দেখার জন্য। হঠাৎ মাধুরী একটা ফাইল খুঁজে পায় যেখানে লেখা আছে তারাবাতি চৌকি নামক জায়গায় 13/12/2019 একটা এমনই দুর্ঘটনা প্রথম ঘটে। এবার উমেশ বলরামকে নিয়ে আবার সেই পুরোহিতের কাছে জিজ্ঞাসাবাদ করতে যায় এবং গিয়েই বলে বড়দের আশীর্বাদ যদি মাথার উপরে থাকে তাহলে সবকিছু ঠিক হতে বাধ্য। এই শুনে পুরোহিত খুশি হয়ে বলে আজ চন্দ্রগ্রহণের রাত, তাই আজ নাকি সেই খুনি কাউকে আক্রমণ করবে না। আরো বলে অনেক বছর আগে এক সদ্য বিবাহিত দম্পতি হাইওয়েতে দুর্ঘটনায় তাদের জীবন হারায় এবং সেই স্ত্রীর আত্মা এখনো নাকি চারপাশে ঘুরে বেড়ায়। তাই সব সদ্য বিবাহিত দম্পতিরা গাছে পুতুল বেঁধে তাদের জীবন ভিক্ষা চাইতে আসে। এখানে একটি সন্দেহজনক মেয়েকে দেখা যায় যে উমেশের দিকে নজর রাখছিল। হঠাৎ উমেশের কাছে মাধুরীর ফোন আসে। মাধুরী তাকে জানায় মোট ৭১টা খুন হয়েছে আজ পর্যন্ত এবং খুনির খুন করার নিয়ম তারা বুঝতে পারে যে খুনি ৩ রাতে ৩টি করে খুন করে, অর্থাৎ আজও রাতে সে আসবে হাইওয়েতে তার ৩ নম্বর শিকার করতে। রাতে উমেশ তার ফোর্স নিয়ে পৌঁছেও যায় সেখানে, কিন্তু তার খানিক আগেই সেই খুনি এসে আরেকজনকে মেরে দিয়ে চলে যায়। কিন্তু উমেশ সেখানে পৌঁছে যাওয়ায় খুনিটি প্রাণে মেরে ফেলতে পারেনি ছেলেটিকে এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়। উমেশ বলরামকে বলে যে সে যাতে এই খবর সমস্ত জায়গায় ছড়িয়ে দেয়। এই খবর শুনে সবাই এটা ভাবতে শুরু করে যে হাইওয়েওয়ালি দুলহান কোনো ভূত প্রেত এসব কিছু নয়, বরং একটা জ্যান্ত মানুষ খুনি। পরের দৃশ্যে দেখা যায় উমেশ গেছে সেই ছেলেটির কাছে জিজ্ঞাসাবাদ করতে, যাকে আগের রাতে খুন করার চেষ্টা করা হয়েছিল। ছেলেটি খুনির মুখ দেখেছে কিনা জিজ্ঞাসা করলে সে বলে তার মুখ ঘোমটায় ঢাকা ছিল, অল্প অল্প দেখেছে কিন্তু সেইভাবে নয়। আরও একটা গুরুত্বপূর্ণ কথা সে বলে যে তাকে মারার সময় খুনিটি একটা সংখ্যা বারবার উচ্চারণ করছিল, 2589, অর্থাৎ বাংলায় যাকে বলে 2589। ঠিক তার পরের দৃশ্যে দেখানো হয় যে একটা ভীষণ অন্ধকার ঘরে কোনো এক মহিলা লাল লেহেঙ্গা পরে আয়নার সামনে দাঁড়িয়ে পাগলের মতো ওই সংখ্যাটি বারবার চেঁচিয়ে যাচ্ছে, 2589। এদিকে উমেশের উচ্চপদস্থ পুলিশ অফিসার এসে উমেশকে কথা শোনাতে থাকে, কারণ শান্তি নামক কেউ একজন খবরের কাগজের মাধ্যমে এটা প্রচার করে দেয় যে উমেশ ডাক্তারের পোশাক পরে নাকি হসপিটালের রোগীদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে তদন্ত করছে। উমেশ হসপিটালে এই শান্তি নামক রোগীটির খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারে যে এই নামের কোনো রোগীই নাকি সেখানে ভর্তি হয়নি। অবিশ্বাস্য ব্যাপার। ইতিমধ্যে মাধুরী এসে উমেশকে এক দুর্দান্ত তথ্য দেয় যে আজ থেকে ঠিক ২০ বছর আগে হাইওয়েতে এক নববিবাহিত মহিলার মৃত্যু হয় এবং তারপর থেকে এই হাইওয়েওয়ালি দুলহানের কেস আসা শুরু হয়। আর সেই মৃত মহিলার স্বামীর নাম রঘু পরমেশ্বরী। দুর্ঘটনার পর সেই লোকের মানসিক সমস্যা দেখা দেওয়ায় তাকে স্পন্দন নামক পাগলা গারদে ভর্তি করা হয় এবং তারপর সেখানে সে মারা যায়। এরপর উমেশ আবার অতীতের কেসগুলো নিয়ে নাড়াচাড়া করতে থাকে, কোনো একটা ক্লু পাওয়ার জন্যই হয়তো। হঠাৎ উমেশ ভাবে স্পন্দন পাগলা গারদ থেকে একবার ঘুরে আসা যেতে পারে, হয়তো সেখানে কোনো ক্লু পাওয়া গেলেও যেতে পারে।
আর মাধুরীকে বলে আরিফ অর্থাৎ আগের রাতে যে প্রায় মরতে মরতে বেঁচেছে সেই ছেলেটির কাছ থেকে খুনির সম্পূর্ণ বিবরণ নিয়ে একটা ছবি তৈরি করে ফেলতে, যে তাকে ঠিক দেখতে কিরকম, দিয়ে লাট্টুকে নিয়ে পাগলাগারদের দিকে রওনা দেয়। সেখানে যাওয়ার পর উমেশ ডাক্তারকে জিজ্ঞাসা করে যে রঘু পরমেশ্বরী কিভাবে মারা যায়। ডাক্তার বলে সে আত্মহত্যা করেছিল নাকি, তার স্ত্রীর মৃত্যু তাকে ভীষণভাবে আঘাত দিয়েছিল, মানসিক আঘাত দিয়েছিল, তাই সে সুইসাইড অ্যাটেম্প করে। তারপর রঘু যেই ঘরে ভর্তি ছিল সেই ঘরটি দেখবার অনুমতি চায় উমেশ। এদিকে তারা সেই ঘর দেখতে যায়, আর ওদিকে লাট্টুকে কাজে লাগিয়ে যায় উমেশ, যাতে সে অফিস থেকে রঘুর ফাইলটা বার করে নিতে পারে। উমেশ সেই ঘরটিতে গিয়ে জোরে জোরে বলতে থাকে, কেউ কি রঘু পরমেশ্বরী নামক কাউকে চেনে? হঠাৎ এক পাগল ব্যক্তি তার সামনে ছুটে আসে ওই নামটি শুনে। উমেশ ব্যক্তিটির সামনে বারবার সেই সংখ্যাটি বলতে থাকে 2589 2589। ব্যক্তিটি উন্মাদ হয়ে গাড়ির আওয়াজ করতে থাকে মুখ দিয়ে। আর এখানেই উমেশ পেয়ে যায় ক্লু, যে সংখ্যাটি আর কিছুই নয়, আসলে ওটা একটা গাড়ির নম্বর। বলরামকে সে বলে খোঁজ নিতে যে এই নম্বরের গাড়ির মালিকটি ঠিক কে। ওইদিকে তো লাট্টুও তার কাজ সেরে ফেলেছে, রঘুর ফাইল এখন উমেশের হাতে। এদিকে মাধুরী ও আরিফের কাছ থেকে খুনির ছবি এঁকে নিল, সাথেই বলরামের কাছে পুরো বিবরণ চলে আসে ওই নম্বরের গাড়ির মালিকটা ঠিক কে। উমেশ রঘুর ফাইলটিকে চেক করছিলই এমন সময় উমেশের মোবাইলে বলরামের ফোন আসে এবং সে জানায় ওই সংখ্যার গাড়িটি ত্রিভুবন পাণ্ডের নামে আছে, আর সে ঝাগি গ্রামের কাছাকাছি বসবাস করে। ফোন রাখা মাত্রই উমেশ চলে যায় সেই গাড়ির মালিকের বাড়িতে। যাওয়ার পর সেই বাড়ির গৃহিণী উমেশকে এক গ্লাস জল দিতে আসে। তখনই উমেশের চোখে পড়ে সেই মহিলার কোমরে গোঁজা আছে অ্যাস্থমার পাম্প, অর্থাৎ যাদের শ্বাসকষ্টের সমস্যা থাকে তাদের সবসময় এই জিনিসটি ব্যবহার করতে হয় শরীর সুস্থ রাখার জন্য। যাই হোক, সেই বাড়ির লোকটি উমেশকে জানায় যে গাড়িটি আসলে ত্রিভুবন পাণ্ডে, অর্থাৎ তার বাবার গাড়ি ছিল, যিনি 7 বছর আগেই মারা যান, এবং তার কিছুদিন পর তার মাও মারা যান। উমেশ আরো জিজ্ঞাসা করলে লোকটি বলে 20 বছর আগে তিনি নিজে এবং তার মা বাবা এই 3 জন মিলে গাড়ি করে হাইওয়ে দিয়ে আসছিল। হঠাৎ নাকি তাদের চোখে পড়ে যে রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে এক নব দম্পতি অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু সেই রাতে ভীষণ কুয়াশা এবং ঠান্ডা পড়ায় তার মায়ের নাকি শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। তাই তারা সেই দম্পতিকে অসুবিধার মধ্যে দেখেও সাহায্য না করেই বেরিয়ে আসে ওখান থেকে। সেই ঘটনার জন্য তিনি এবং তার বাবা মা নাকি ভীষণভাবে অনুতপ্ত, তাদের মরার আগে অব্দিও থাকবে। এইসব শোনার পর উমেশ ধরে ফেলে যে লোকটি আসলে মিথ্যে কথা বলছে, কারণ সে আগেই দেখে ফেলে যে শ্বাসকষ্টের সমস্যা তার মায়ের নয়, তার স্ত্রীর আছে। এখানে উমেশ লোকটিকে বলে, আপনি জানেন যে আইনের চোখে কাপড় বেঁধে রাখার সুফলটা ঠিক কোথায়? যাতে কেউ আইনের চোখে ধুলো ছিটিয়ে না চলে যেতে পারে। তাই এবার যা বলবেন সবটা সত্যি বলবেন, একটাও মিথ্যে নয়। ধরা পড়ে যাওয়ায় লোকটি ভয় পেয়ে সব সত্যি বলতে শুরু করে, যে 20 বছর আগে এক রাতে তিনি আর তার বাবা মা 3 জনে মিলে গাড়ি করে ফিরছিলেন। তার বাবা গাড়ি চালাতে চালাতে জল খেতে গিয়ে সামনে থেকে আসা একটা বাইককে লক্ষ্য করেননি, এবং সেখানেই দুর্ঘটনাটি ঘটে ও দম্পতির মধ্যে স্ত্রীটি মারা যায়, এবং তারা আইনের হাত থেকে বাঁচতে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। আরও বলে যে পরে তার বাবা সেই দম্পতিকে সাহায্য করার জন্য হসপিটালেও গিয়েছিল, কিন্তু সেই স্বামীটিকে পাগলাগারদে নিয়ে চলে যাওয়া হয়েছিল। এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। উমেশ তাকে বলে তার যা জিজ্ঞাসা করার ছিল তা হয়ে গেছে, কিন্তু সে যেন বিনা অনুমতিতে শহর না ছাড়ে। এরপর লাট্টুকে নিয়ে উমেশ চলল রঘু পরমেশ্বরীর বাড়িতে। সেখানে গিয়ে চারপাশে খতিয়ে দেখতে শুরু করলো। হঠাৎ মাধুরী ফোন করায় উমেশ কিছু শুনতে পারছিল না, তাই জন্য ঘরের বাইরেটাতে গেল। হঠাৎ লাট্টু অন্ধকার ঘরে কাউকে ঢুকতে দেখায় টেবিলের নিচে লুকিয়ে পড়ে এবং দেখে হাতে হ্যারিকেন নিয়ে লাল লেহেঙ্গা পরা একটি মেয়ে এসে দাঁড়ায় সেখানে। মেয়েটি যেদিকে বেরিয়ে যায় লাট্টু তার পিছন পিছন যেতে শুরু করে। হঠাৎ মেয়েটি কিছু বুঝতে পারায় সে লাট্টুর দিকে ফিরে তাকায়। লাট্টু ভয়ে চেঁচাতেই যাচ্ছিল, তখন উমেশ পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে। ঠিক সেই সময় উমেশের মোবাইলে আওয়াজ হওয়ায় লেহেঙ্গা পরা মেয়েটি বুঝতে পারে যে কেউ তাকে ফলো করছে। এই ভেবে সে সেখান থেকে চটজলদি পালায়। মাধুরী তখন উমেশের মোবাইলে পাঠিয়েছে সেই লাল লেহেঙ্গা পরা খুনির হাতে আঁকা ছবি, কিন্তু ছবিতে দেখে খুনিটিকে মেয়ে কম ছেলে বেশি মনে হচ্ছে। কিন্তু কেন? কি এই রহস্য? আসলে খুনিটি কে? আর খুনগুলো করার পেছনে কারণই বা কি? নিছকই মানসিক বিকৃতি, নাকি রয়েছে কোনো অন্তর্নিহিত ক্ষোভ? পরের দিন সকালে দেখা যায় উমেশ তার পুরো ফোর্সকে নিয়ে পুলিশ স্টেশনে উপস্থিত, আর উমেশ খুব মনোযোগ সহকারে কিছু পর্যবেক্ষণ করছে। হঠাৎ সে তার টিমকে বলে যে তাদের সবাইকে আজ গোটা দিনটা, এমনকি রাতেও তার সাথে কেসটা সমাধান করার জন্য থাকতে হবে। এবার উমেশ সবাইকে ভালোভাবে বর্ণনা করে বোঝায় যে হাইওয়ে ওয়ালি দুলহন একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে খুনগুলি করে চলেছে, অর্থাৎ 3 রাতে 3টি আলাদা আলাদা বয়সের মানুষকে সে খুন করে আসছে। প্রথমত একটা 45 থেকে 50 বছরের লোককে,
যেমন চন্দ্র, দ্বিতীয় 40 থেকে 45 বছরের এক মহিলাকে যেমন শিলা, এবং শেষে 20 থেকে 25 বছরের এক ছেলে ঠিক যেমন আরিফ। এদের মধ্যে কোনো সম্পর্ক না থাকুক, কিন্তু একটু ভালোভাবে দেখলে বোঝা যায় যে এদেরকে একসাথে একটা ছোট পরিবারের মতন মনে হয়, ঠিক যেমন 20 বছর আগে গাড়িতে থাকা ত্রিভুবন পাণ্ডের পরিবারের মতন। এইবারও খুনি ঠিক একই নিয়ম ফলো করছিল, প্রথমে চন্দ্র, তারপর শিলা, আর শেষে আরিফকে মারার চেষ্টা। আর তার থেকেও বড় ক্লু উমেশ পেয়েছে মাধুরীর আঁকা ওই ছবির থেকে। আঁকাটা ঠিক যেন রঘু পরমেশ্বরীর মুখের মতোই। এর থেকে উমেশ বুঝতে পারে যে 20 বছর আগে হাইওয়েতে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং যে মহিলা তাতে মারা যায় তার স্বামী, অর্থাৎ রঘুই এই সব খুনগুলো একের পর এক করে চলেছে, এবং সে 2টো খুন অলরেডি করে ফেলেছে। কিন্তু 3 নম্বর খুন, অর্থাৎ আগেটাতে আরিফকে সে মারতে পারেনি, তাই আজ রাতে সে নিশ্চয়ই তার 3 নম্বর খুন করতে আসবেই। এরপর উমেশ মাধুরীকে রঘুর মৃত স্ত্রী দীপালি পরমেশ্বরীর সম্পূর্ণ তথ্য তাকে এনে দিতে বলে, আর বলরাম সহ 2 পুলিশ কনস্টেবলকে সাধারণ পোশাক পরে ডিউটি দিতে বলে হাইওয়েতে, যাতে খুনি তাদেরকে দেখে সতর্ক না হয়ে যেতে পারে। কথা মতো তারা রাতে হাইওয়েতে পৌঁছে যায়। উমেশ সেখানে প্রথমে গিয়ে অর্ডার দেয় যাতে 20 থেকে 25 বছরের কেউ আজ রাতে হাইওয়েতে না যায়, তাই সব গাড়ি আটকে দেওয়া হয় এবং মাইকে ঘোষণা করে দেয় যাতে কেউ আগে গাড়ি না নিয়ে যায়, না হলে পরবর্তী খুনটা যে যাবে তাকেই করা হবে। ইতিমধ্যে তো সেখানে SHO স্যার এসে হাজির হয় এবং উমেশকে অর্ডার দেয় যাতে সে রাস্তা খুলে দেয় আর এই ভিড় হালকা করে। উমেশ তখন তার কাছে মিনতি করে যাতে তিনি উমেশকে মাত্র 1 ঘন্টা দেয়, তাহলেই সে ওই খুনিকে ধরে ফেলতে পারবে। SHO স্যার উমেশকে ঠিক 1 ঘন্টা সময় দেয়। মাধুরী তৎক্ষণাৎ একটা গুরুত্বপূর্ণ খবর এনে দেয় যে দীপালি পরমেশ্বরীর সন্তান সম্ভব ছিল যখন সে মারা যায়। উমেশ তখন বলে মাধুরী, বলরাম এবং তিনি নিজে গাড়ি করে হাইওয়ের দিকে যাবেন। বলরাম এবং মাধুরী গাড়ির সামনের সিটে আর উমেশ গাড়ির পেছনের সিটে বসে, ঠিক ত্রিভুবন পাণ্ডের পরিবারের মতন, এবং তারা হাইওয়ে ধরে রওনা দেয়। খানিকটা দূর যাওয়ার পর উমেশ বলরামকে বলে যাতে সে গাড়ি থামায় এবং ছলছুতোয় গাড়ি থেকে নিচে নামে। কথা মতো বলরাম তাই করে। একদম নির্জন একটা জায়গায় গাড়িটা থামায়, চারপাশে পুরো অন্ধকার, গাড়ির হেডলাইটটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বলরাম খুব ভয়ে ভয়ে আশপাশ দেখতে দেখতে বাইরে গিয়ে দাঁড়ায় এবং উমেশও নিচে নেমে আসে। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের মধ্য দিয়ে বেরিয়ে আসে সেই লাল লেহেঙ্গা পরা হাইওয়ে বালি দুলহান। বলরাম তার দিকে ফিরে তাকাতেই সে বলরামের ডান হাতে চাকু চালিয়ে দেয় এবং তারপরেই উমেশের দিকে এগিয়ে আসে এবং তার দিকে হামলা করতে থাকে। উমেশ কোনো রকমে খুনির হাত চেপে ধরে আটকে রাখে তাকে, তারপর তাকে পা দিয়ে মেরে মাটিতে ফেলে দেয়। আবার খুনি চাকু হাতে উঠে দাঁড়ায় উমেশের উপর আক্রমণ করার জন্য। উমেশও বন্দুক হাতে প্রস্তুত। খুনি আক্রমণ করতেই যাবে এমন সময় উমেশ দীপালিজি নাম ধরে ডাকে, কারণ উমেশ ভালোভাবে জানত খুনি অর্থাৎ রঘু মানসিকভাবে ভারসাম্যহীন এবং তার শরীরের মধ্যে 2টি মানুষের বাস রয়েছে, এক রঘু নিজে এবং আরেকটি তার অতি প্রিয় স্ত্রী দীপালি। তাই দীপালির নাম ধরে ডাকায় সে হঠাৎ থেমে যায়। তখন উমেশ তার মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য বলে যে দীপালিজি, আমি আপনার স্বামীকে মারব না, কিন্তু তিনি চাইলে আমাকে মারতেই পারেন। বন্দুকে ফেলে দিলাম, কিন্তু তাকে কথা দিতে হবে যাতে আমাকে মারার পর সে আর কাউকে এইভাবে হত্যা না করেন। রঘু তখন আরো রেগে যায়। তার ভেতরে থাকা দীপালির আত্মা বলে ওঠে যাতে সে উমেশকে ছেড়ে দেয়, কারণ এটা সেই ছেলে নয় যে সেই অ্যাক্সিডেন্টের রাতে গাড়ির পেছনের সিটে বসেছিল। রঘু অমত করে আর রাগে বলতে থাকে যে সে ওই পরিবারের সব লোককে মেরে ফেলবে। উমেশ তখন তাকে শান্ত করার জন্য বলে যে ঠিকই তো, সেই পরিবারের শাস্তি হওয়াই উচিত, কারণ তারা একসাথে 3 জনকে মেরেছে, রঘুকে, দীপালিকে আর দীপালির ভেতরে বড় হয়ে ওঠা তাদের সন্তানটিকেও। এই কথা শুনে রঘু মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং বলে তার স্ত্রী দীপালি তার নিজের মধ্যেই বেঁচে রয়েছে, তবু বদলা নেওয়ার জন্য সে সবাইকে মেরে ফেলতে চায়। উমেশ তাকে বলে ঠিক আছে, তবে আমাকেই মেরে ফেলুন আপনি। এমন দুনিয়ায় আপনার সন্তান জন্ম নিত যেখানে নিরীহ মানুষদের এমনি মেরে ফেলা হয়। এইবার রঘু উমেশকে মারতে গিয়েও সম্পূর্ণরূপে ভেঙে পড়ে আর কান্নায় মাটিতে লুটিয়ে যায় এবং তাকে তখনই হসপিটালে নিয়ে যাওয়া হয়। এইভাবে উমেশ এবং তার টিম এই কেসটিও নির্মূল করে। এইরকমই আরও সাসপেন্স আর থ্রিলারে ভরপুর ভিডিও দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে এইরকমই কোনো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই।